নমস্কার বন্ধুরা, এসপি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি বানালাম, তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে আজকের ভিডিওটি কী নিয়ে। হ্যাঁ, আমার বাড়িতে আজ পুলিশ এসছে। কী কারণে পুলিশ এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আজকের এই ভিডিওটি বানালাম। তো যখন একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা নিয়ে আজকে পুলিশ এসছে, তো সেই ঘটনাটি যখন ঘটেছিল তখন আমি ভিডিও বানাতাম না, তাই জন্যে সেই তখনকার ভিডিও কিছুই আমার তোলা নেই। তো এখন সেই কেসটার এখনও ইনভেস্টিগেশন চলছে, তাই পুলিশ আমার বাড়িতে এসছে। তো কেসটা কী, ঘটনাটি কী ঘটেছিল সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে সেদিনটি কী হয়েছিল। তো কারণটি হলো, আমার সঙ্গে কয়েকদিন আগে আমাদের পাশের পাড়ার একটি ছেলের একটি ঝামেলা হয়। সেটি হলো, ঝামেলাটি হয়েছিল জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো জমি সংক্রান্ত ব্যাপার মানে ওই ছেলেটি মানে ওর বাবা আর মা আমাদের কিছু জমি চাষ করতো মানে ভাগে যেটা করে সেই রকম, কোনো বর্গাদারিও নয় আর কোনো বা মানে কোনো কাগজ কলম হয়নি। তো ওরা খুব গরিব মানুষ, তো ওরা বারবার করে বলছিল চাষ করতে দাও, চাষ করতে যাও। ঠিক আছে, সেই বলেই ওদেরকে চাষ করতে দিয়েছিলাম। তার আগেও ওরা আমাদের 3 বছর জমি চাষ করেছে। তো তারপরে যখন 2 বছর বলে দেওয়া হয়েছিল, তারপরে ওদের জমির ধানটা একটু খারাপ হওয়াতে ওরা বারবার করে বলছিল যে আর একবার দাও, সেই বলে আরেকবার দেওয়া হয়েছিল। তারপরে আমরা জমিটা ওদের কাছ থেকে নিয়ে আবার অন্য কাউকে দিয়েছি। তখন কোনো রকম ঝামেলা কিছুই ছিল না। তো এবার আমার ছোটো কাকি শাশুড়ির জমি কিছুটা আরও দুজনকে দেওয়া রয়েছে, বাকি আরও কিছুটা জমি ওকেও দেওয়া হয়েছে। তো ওকে মানে ওই ছেলেটির বাবাকে। তো ওই জমি যেহেতু ভাগের ব্যাপার আছে সেখানে, আর আমি ওদেরকে ডেকে জমিটা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি ওদেরকে, যেহেতু খরার একরকম ভাগ হয় আর বর্ষার আর একরকম ভাগ হয়, তো সেই ভাগটা বলার জন্যই ওর মাকে আমি একদিন ডেকে পাঠিয়েছি। ওর বাবা ছিল না বাড়িতে, ওর বাবার বাইরে কোথাও কাজে চলে গেছে। তো আমি ওর মাকে ডেকে পাঠিয়েছি যে এরকম জমিটা তাহলে সুনীলদা তো নেই, মানে ওই ছেলেটির বাবার নাম সুনীল, সুনীলদা তো নেই, তাহলে তোমাদের জমিটা কে চাষ করবে? তখন বলল যে আমরাই চাষ করব। এবার ওর মা আসতে তখন ওই ছেলেটি ওর মায়ের পিছন পিছন আমাদের বাড়িতে আসে। তো এবার আমরা যথারীতি কথা বলি যে এরকম খরায় যে ভাগটা হয়েছে, বর্ষায় কিন্তু সেই ভাগটা হবে না, সবাই যে ভাগটা দিচ্ছে তোমাকেও সেই ভাগটা দিতে হবে। তখন ওরা কিছুতেই সেটা রাজি হচ্ছে না। ওই ছেলেটি, আমি প্রথমে ওকে জমিটা একটু কমিয়ে দিতে চেয়েছিলাম, কারণ ওরা খরার সময় কিছুটা জমি খুব একটা ভালো চাষ করতে পারেনি, বা একটা জমিও ফেলেও রেখে দিয়েছিল, ওরা সেটা চাষ করেও নি। তো আমি সেই কারণে বললাম তোমরা এতটা জমি চাষ করতে পারবে না, বেকার, তাহলে একটু জমি কমিয়ে দিচ্ছি। সেটা ওরা মানতে নারাজ। ওরা মানে সেটা বিশেষ করে ওই ছেলেটি এসেছিলো, ওই ছেলেটি কিছুতেই মানছিল না যে না আমরা যেটা চাষ করছি সেটাই চাষ করব। আমি বললাম, তখন আমার হাজব্যান্ড বললো বেশ ঠিক আছে, তাহলে ভাগটা যেটা সবাই দিচ্ছে সেটা তো তোকে মানতে হবে, সেটাই তোকে দিতে হবে। তখন বললো যে, তখন ওই ছেলেটি এর আগেও একদিন গালাগাল করেছে, সেদিন আমি অতটা কিছু গুরুত্ব দিইনি। দিয়ে এসে আমার হাজব্যান্ডকে বললাম, জানো ও এরকম জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে ওই ছেলেটি গালাগাল করছিল, তা কাকে করছিল জানি না, ওপেন মানে ডাইরেক্ট এসে আমাকে কিছু বলেনি, তার জন্য আমি কথাটা গায়ে মাখিনি। তো এখন বুঝতে পারছি যে সেই দিনে ওর যে গালাগালগুলো সেগুলো কিন্তু সে আমাকেই করছিল। তো যাই হোক, দিয়ে এবার এই দিনে এসে বলছে না আমরা খরায় যে ভাগটা দিয়ে এসেছি সেই ভাগটাই দেবো, তোমরা যা পারো করে নেবে, যা করতে হয় করে নেবে, কে মাঠের জমির ধারে যাচ্ছে সেটা একবার আমি দেখে নেবো, ইত্যাদি ইত্যাদি, এরকম করে খুব উল্টোপাল্টা কথা সে বাবা মা তুলিয়ে গালাগাল করতে শুরু করেছে। তো রীতিমতো ও সেদিনে মদ খেয়ে এসেছিলো। ও সেদিন মানে প্রথম দিন যখন আসে সেদিনে, প্রথম দিন যখন ওর মায়ের সঙ্গে আসে তখন ও সেদিনে মনে হয় সুস্থ অবস্থাতেই এসেছিলো। তো এবারে ওরকম করে বলাতে ও তখন ওই কথা বলে দিয়ে ও এসেছিলো বাইক নিয়ে, ওর মা এসেছিলো হেঁটে, দিয়ে ও বাইকটা নিয়ে তখন ঘুরে চলে গেল। তখন আমি ওর মাকে আবারও ডেকে পাঠালাম, ওর মাও চলে যাচ্ছে, ওর মাও ছেলে তালে তাল দিয়ে ওই কথাটা বলে দিয়ে চলে যাচ্ছে। তো আমি আবার ঘুরিয়ে ওর মাকে ডাকলাম যে তুমি একবার শোনো। তখন ওর মা আবার আসলো, আসতে আমি বললাম যে এরকম তোমার ছেলের কথাই হবে না, কারণ তোমার ছেলের সঙ্গে তো কোনো কথা হয়নি, কথা হয়েছিল তুমি এসেছিলে আর তোমার বর এসেছিলো। তা তোমার বরের সঙ্গে তুমি কথা বলো, তোমার বরের সঙ্গে কথা বলে আমাদেরকে জানাও তোমার বর কী বলতে চাইছে। ভাগ যদি ওটা মানতে পারো তাহলে জমি করবে, আর যদি ভাগ না মানতে পারো তাহলে জমি ছেড়ে দেবে।
দিয়ে তখন ও বললো বেশ ঠিক আছে, আমি বললাম যে তাহলে যদি তুমি কথা বলতে পারো তো কথা বলে নাও, নাহলে আমাকে সুনীলদার ফোন নাম্বারটা দাও, তাহলে আমিই কথা বলে নেবো। তখন বললো না, ফোন নাম্বার নেই, আমি কথা বলে তো কী বলে তোমাকে জানাবো, বলে চলে গেল। দিয়ে তারপরে আবার তার ঠিক একদিন পরে ওই ছেলেটির আমি ওর ছেলেটির বাড়ি গিয়েছিলাম। গিয়ে আমি বললাম যে তাহলে কি কথা হয়েছে? তখন বললো যে না, এখনও পর্যন্ত ফোন করেনি, কোনো কথা হয়নি। আমি বললাম ঠিক আছে, কথা বলে তোমরা যদি চাষ করতে চাও, ঠিকঠাক ভাগ দিতে পারো, তাহলে তোমরা তাহলে বিচন টিচনের ব্যবস্থা করো, নাহলে আমাকে জানিও কী করবে। আমি সেই কথাটা বলে বাড়ি এসে দেখি ওই ছেলেটি আমাদের বাড়িতে আবারও এসেছে। আমার হাজব্যান্ডের সঙ্গে তখন এসে রীতিমতো কথা কাটাকাটি চলছে। তো এসে আমি এসে দাঁড়ালাম, দাঁড়ানো মাত্রই আমি ওকে বললাম যে সেদিনে এসেছিলো খুব প্রচণ্ড হারে মদ টদ খেয়ে এসছে, ড্রিঙ্ক করে এসছে, তো পা দাঁড়াচ্ছে না এরকম অবস্থা। দিয়ে আমি বললাম তুই কেন এসছিস আবার? দিয়ে তখন এবার সেই দিনেই সকালবেলা আমার হাজব্যান্ড ওর মাকে ওর স্ত্রীকে বলে এসেছে যে তোমরা আমাদের বাড়ি এই সম্বন্ধে কথা বলার জন্য যেতে পারো, কিন্তু তোমার ছেলেকে যেন আমার বাড়ি পাঠিও না, ও যেন আমার বাড়ি না যায়। দিয়ে তখন তা ওই কথাটা আমার সকালবেলা আমার হাজব্যান্ড বলে আসার পরেও ওই ছেলেটি আবার বিকালে আমাদের বাড়িতে চলে আসে, মদরাত খেয়ে চলে এসছে। এসে এসে দেখছি আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি চলছে। তো আমি এসে বললাম কি হয়েছে, কি বলছিস বল। দিয়ে তখন বলছে আমার কথা কোনো গুরুত্বই দিচ্ছে না, কোনো কথা মানে কানই করছে না। দিয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে বলতে আমি এসে দাঁড়ানো মাত্রই ও সঙ্গে সঙ্গে গাড়িটা মানে ও বাইক নিয়ে এসেছিলো, বাইকটা ঘুরিয়ে নিয়ে আবার চলে যাচ্ছে। দিয়ে আমি তখন বসে চিৎকার করতে করতে উল্টো পাল্টা ভাষায় গালাগাল করতে করতে মারবো, ধরবো, মারবো বলেছি মারবো, কে জমি মাথায় যাচ্ছে একবার দেখে নেবো, ইত্যাদি ইত্যাদি এরকম করে খুব চিৎকার চেঁচামেচি করতে করতে বাড়ি ফিরে যাচ্ছে। তখন আমি বললাম এই তুই চিৎকার করছিস কেন, যা বলার এখানে দাঁড়িয়ে বল, তুই ওখানে দাঁড়া, দাঁড়িয়ে যা বলার বল। তখন ও দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে ও ওখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখে ও আবার ব্যাকে ফিরে আসে, কিছুটা ফিরে এসেছে। আমিও আমার বাড়ি থেকে কিছুটা গেছি, ও যেখানে দাঁড়িয়েছে সেখানে আমি গেছি। আমি বললাম তুই এখানে এসে চিৎকার চেঁচামেচি কিসের জন্য করছিস, আমি তো এক্ষুনি তোর বাড়ি থেকে আসলাম, আর তুই এখানে কেন এসেছিস? তোর সঙ্গে তো জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো কথা হয়নি, কথা হয়েছে তোর বাবার সঙ্গে, তোর বাবা যা কথা হবে সে তোর বাবার সঙ্গে হবে। তুই এখানে একদিন আগের দিনে এসেছিস, এসে ওইরকম চিৎকার চেঁচামেচি করে গেলি, আবার আজকে এসেছিস, কিসের জন্য এসেছিস? এরকম করে দু চার কথা হয়, এই মারবো বলেছি মারবো, কে কী করে নিচ্ছে দেখে নেবো, মাঠে কে যাচ্ছে দেখে নেবো, ইত্যাদি ইত্যাদি। সে একদম প্রচণ্ড হারে মানে মা মাসি তুলিয়ে মানে কাউকে বাদ দিচ্ছে না, এত জঘন্য জঘন্য ভাষা বলছে। হ্যাঁ, মারবি মানে কাকে মারবি তুই, তুই এখানে কী করতে এসেছিস বলে এইরকম হচ্ছে। দিয়ে ও সেই আমার কাছে তেড়ে তেড়ে চলে আসছে, হ্যাঁ তুই আমাকে মারবি, মেরে দেখ। দিয়ে এরকম করতে করতেই ও ফট করে আমার গলাটা এইভাবে চেপে ধরে। দিয়ে এই যে এইখানটা আমার এখনও পর্যন্ত গলাটা এই যে একটা কাটার দাগ আছে, এই কাটার দাগটা এরকম করে লম্বাভাবে কেটে গিয়েছিল। তো এই গলাটা এরকম ধরেছে, দিয়ে তারপরে ঠেলি করাতে দিয়ে আমার এখানটা কেটে গেছে। আমার চুলের মুঠিটাও ধরেছিল, আমার জামার ঠিক এরকম পজিশানটা ছিঁড়েও গেছে। আমি যে চুড়িদারের প্যান্টটা পরেছিলাম সেই প্যান্টটাও আমার কিছু এতখানিটার মতন মানে হাঁটুর কাছে ছিঁড়ে গেছিলো। আর যে মানে রাস্তার উপরে ঝামেলাটা হয় তখন আমাদের ওই রাস্তাটা পিচ রাস্তা, তো পিচেতে আমি পড়ে যাই, এবার পড়ে গিয়ে আমার পাটা ছড়ে যায়, এরকম দু এক জায়গায় এরকম হওয়াতে দিয়ে এবার আমার তখন ভাসুর তখন দূর থেকে দেখতে পেয়েছে যে এরকম মারামারি করছে, আর আমার হাজব্যান্ড ওইখানে আমার বাড়ি থেকে দেখতে পেয়েছে। তখন ওরা তাড়াতাড়ি করে যে যেখানে ছিল ওরা ছুটে আসে, এসে ছুটে এসে তখন মানে ওর হাত থেকে আমাকে বাঁচানোর পরে দিয়ে তখন সে ওকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বারবার করে রিকোয়েস্ট করছে, ওকে বাড়ি ফিরে যেতে বলছে, কিছুতেই বাড়ি ফিরে যাচ্ছে না। তখন ওর বাড়ি থেকে সব চিৎকার চেঁচামেচি শুনে ওদের পাড়ার ওখান থেকেও সবাই এসছে। তো ওর বউ ওকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে নিয়ে যেতে পারেনি। সে এত গালাগাল নোংরা ভাষা বলছে। দিয়ে তখন আমি অনেক বলার পরে ওকে বোঝানোর পরে ও যখন বাড়ি যাচ্ছে না, তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো আমি থানায় যাবো, আমি থানায় গিয়ে ডায়েরি করতে চাই। তো তখন আমি তখন সন্ধে হচ্ছে, সেই সময় আমি সঙ্গে সঙ্গে আমার বড় ছেলেকে সাথে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি থানায় গেলাম। গিয়ে থানা থেকে বললো মেডিকেল করাতে হবে। দিয়ে তখন আমি আবার অবিনাশপুর হসপিটালে এসে ওখান থেকে মেডিকেল করিয়ে আবার আমি সেই রিপোর্টটা নিয়ে ওখানে থানায় গিয়ে আমি আবার ওর নামে কমপ্লেন করি। দিয়ে তখন সেখান থেকে আমি কমপ্লেন করা মাত্রই পুলিশ ওকে ধরার জন্য বাড়ি চলে এসেছিলো। দিয়ে সেদিনে ধরতে পারেনি, সেই রাতে দুবার তিনবার ওর বাড়িতে এসেছে, কিন্তু ওকে ধরতে পারিনি, কোনোভাবে ধরতে পারিনি, ও পালিয়ে বেড়াচ্ছে।
তো আমি যখন আবার থানা থেকে এসে যখন আমি আবার রাস্তাতে আমার ভাসুরের বাড়ির সামনে দাঁড়িয়েছি, তখন ও আবার দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে আবার যাওয়া আসা করছে, বেশ মুখ নিয়েই যাওয়া আসা করছে। এদিকে পুলিশ আসছে তখন পালিয়ে যাচ্ছে, আবার এদিকে ঠিক মানে নজর রাখছে যে কোথায় আমরা কখন ফিরছি, কখন কি বলছি না বলছি সেই সবগুলো আবার নজর করছে। দিয়ে চলে যা দিয়ে তখন এরকম হওয়ার পরে দিয়ে তখন এবারে আমরা রাত্রির তখন 9:30 বাজে এরকম আমরা থানা থেকে ফিরলাম। দিয়ে থানা থেকে ফেরার পরে তখন আবার এবারে তার পরের দিনে ওকে 1 দিন 2 দিন অন্তর এরকম থানা থেকে পুলিশ আসছিল আর ওকে ধরার চেষ্টা করছিল, কিন্তু ও জানি না সুযোগ বুঝে ও সেখান থেকে বারবার পালিয়ে যাচ্ছিল। এবারে থানা থেকে যাকে মানে যাকে দায়িত্ব দিয়েছিল যে ও কখন বাড়িতে থাকছে না থাকছে সেইটা জানার জন্য, তো সেই বোধহয় ওকে প্রোটেক্ট করছিল, বাঁচানোর চেষ্টা করছিল। তো সেই কারণেই ও সুযোগ বুঝে বুঝে পালিয়ে যাচ্ছিল, ওকে ধরা যাচ্ছিল না। তো যাই হোক, দিয়ে সেই ইনভেস্টিগেশনের জন্যই পুলিশ আমার বাড়িতে আসে আর কেসটা এখনও চলছে। ও ছেলেটি এখন জামিনে আছে। তো ওকে ও ধরা দিয়েছিল ওকে মানে যেদিন কোর্টে ও চালান হওয়ার কথা ছিল, কোর্টে ডেট পড়েছিল, ঠিক তার আগের দিনে পুলিশ ওকে ধরে ফেলেছিল। কিন্তু ওরা কোনো রকমে হাতে পায়ে ধরেছে বা ওরা মানে পার্টিকে জানিয়ে ওরা যে মিটিয়ে নেবো এরকম কিছু একটা বলে, যাই হোক সেদিনে ওকে ধরে নিয়ে যায়নি, পুলিশ ওকে ধরে নিয়ে যায়নি। তো তারপরের দিনই ওর কোর্টে ডেট পড়েছিল, ও গিয়ে নিজে থেকে যাই হোক থানায় গিয়েছিল, গিয়ে আবার ও জামিন হয়ে এসছে। এইভাবে এখন কেসটা ঝুলে রয়েছে। তো ছেলেটি আমার কাছে আবারও একদিন তার মাসখানেক পেরিয়ে যাওয়ার পরে ও আমার কাছে আবারও এসছে একদিন দুপুরবেলা। তো তোমাদেরকে আমি তার ভিডিওটা দেখাবো বলে ভিডিওটা করেও ছিলাম, কিন্তু জানি না কোনো কারণে আমার সেই দিনে এত আমার মানে ক্যামেরাতে প্রবলেম হচ্ছিল, ভিডিওটা আমি চালুও করেছিলাম কিন্তু আমি আর শেষে গিয়ে সেই ভিডিওটা খুঁজে পেলাম না। ভিডিওটা যখন অফ করলাম তারপরে আমি আর সেই ভিডিওটার কোনো অস্তিত্বই পেলাম না আমার ক্যামেরাতেই, ফোনেতেই ওটা হয়নি। দিয়ে যার জন্য তোমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারিনি। একদিন দুপুরবেলা হঠাৎ 3টের সময় এসে দরজা ধাক্কাচ্ছে, এই আমি এসেছি, আমাকে যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে আমি কি করব। আবারও এসে সেই হুমকি দিচ্ছে আমার ছেলের কারণে আমি তোমাদেরকে দেখে নেবো ইত্যাদি ইত্যাদি। তো ওর একটি ছেলে অসুস্থ, যার কারণে আমি ওকে একটুখানি মায়া করেছিলাম যে ছেলেটি বাচ্চা ছেলে একটি ছোট্ট 1.5-2 বছরের বয়স, দিয়ে ওর হার্টের প্রবলেম আছে। তো ওই কারণেই আমি বলেছিলাম পুলিশকে যে একটুখানি যাতে কেসটা ডিলে করার জন্য। তো তারপরে দেখলাম ছেলেটির মধ্যে কোনো যখন যে ভুল করেছি তার একটা অনুশোচনা হয়, সে যে আমি এটা ভুল করেছি বলে, সেইটা ওর মধ্যে আমি এতটুকু দেখতে পাইনি। তখন আমি থানাতে পুলিশকে ফোন করে বলি যে এরকম আপনারা কেসটা যেভাবে করছেন মানে আমি যেরকম চাইছি আপনারা সেরকমই করুন, আমি চাইছি ও একটু শাস্তি পাক, তাহলে ও একটু ঠান্ডা হবে। কিন্তু ওর মধ্যে আমি কোনো রকম দেখছি না। আমি ওকে বাঁচানোর চেষ্টা করছিলাম ওর ছেলে মেয়ের মুখ তাকিয়ে, কিন্তু দেখলাম ওর মধ্যে সেটুকুও কোনো রকম অনুশোচনা নেই। তো যার কারণে আমি ওকে আর ওইভাবে করতে চাই না, মানে কেসটা ডিলে হয়ে যাক সেটা চাই না, ও কেসে ঝুলে থাকুক। অন্তত গিয়ে এখন জামিন ডেট পড়বে, জামিন হয়ে আসবে, এটাই ও এখন কত পয়সা করেছে। হ্যাঁ, আবার বলে কি আমি জমি কিনে নেবো, যার জামিন হওয়ার পয়সা নেই সে আবার জমি কিনে নিচ্ছে। ওরা এত বড় বড় কথা, মানে সে এত নোংরা নোংরা ভাষা, মানে ওরকম কোথাও কোনো দিন শুনিনি। তো যাই হোক, এই ছিল ব্যাপার। তো এই কারণেই পুলিশ এসেছিল, পুলিশের সঙ্গে কথা সেইভাবেই হলো। তো তোমাদেরকে সেটাই জানিয়ে দিলাম, এই কারণেই আমাদের বাড়িতে পুলিশ এসেছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।